সেটা আমরা আগে এক্সেলে দেখব, ঠিক আছে? তো আমি, তুমি এর আগে এক্সেল ইউজ করেছো তো? হ্যাঁ স্যার করেছি। তোমার ভয়েস খুব আস্তে আসছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, তো এই দাঁড়াও আমি স্ক্রিনটা শেয়ার করি। এক মিনিট। স্ক্রিন ভিজিবল আমার? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। এক্সেলে এর আগে তুমি কি কি করেছো? স্যার হচ্ছে মানে কলেজের কোনো মানে কাজ? এক্সেল যেগুলো এজ ক্যালকুলেশন করেছি। উম, না স্যার কলেজের কোনো কাজ এখন পর্যন্ত করিনি। আচ্ছা, মানে এমনি এক্সেলে কিছু নাম্বারস মানে সাম করা, এই জিনিসগুলো করেছো? হ্যাঁ স্যার ওইগুলো পারবো। হ্যাঁ স্যার ওগুলো করতে পারবো। আচ্ছা, কি কি সাম করা? তারপর অ্যাভারেজ ক্যালকুলেশন? হ্যাঁ স্যার ওগুলো আমি করতে পারবো, জানি এখন। আচ্ছা, ফাংশন? ফাংশন না স্যার করেছো? এটা জানি না। আচ্ছা, না ঠিক আছে, স্যার। ঠিক আছে, ঠিক আছে, এটাই আমি জেনে নিলাম যে তুমি কি কি করেছো। আচ্ছা, দেখো, এক্সেলে এগুলোকে তো বলে সেল, সেটা তো তুমি জানোই, যে প্রত্যেকটা সেল রয়েছে, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা অ্যাড্রেস রয়েছে। কলামগুলো এখানে অ্যালফাবেটিক্যালি মানে কাউন্ট হয়, যে এর এ এ বি সি ডি ই এফ জি এইচ করে। আর রোটা নিউমারিক্যালি কাউন্ট হয় 1 2 3 4 করে, কারেক্ট? এবার এই যে এরিয়াটা, হ্যাঁ স্যার। এইটা হচ্ছে তোমার ফর্মুলা বার। আমরা যখন কোনো ফর্মুলা বা ফাংশন কিছু অ্যাপ্লাই করতে চাইবো, সেটা এখানে আমরা লিখতে পারবো। এখানেই আমাদেরকে লিখতে হবে মেনলি। সেলের মধ্যেও লেখা যায়, বাট সেলের ভেতরে লেখার এখানে লেখা একই ব্যাপার। সেলের ভেতরে লিখতে গেলে কিছু প্রবলেম আছে, যেমন তুমি লিখতে লিখতে হঠাৎ করে ডান দিক বা দিকের অ্যারোতে যদি হাত পড়ে যায় কিবোর্ড থেকে, তখন ফর্মুলাটা ইনকমপ্লিট থাকা অবস্থায় তোমার কার্সার মানে অন্য সেলে চলে যাবে। তো সেই কারণে আমরা ফর্মুলা লেখার সময় চেষ্টা করি এই ফর্মুলা বারে এসে লেখার, কারণ এখানে ডান দিক বা দিক ওরকম সেলের থেকে বেরিয়ে কার্সার বেরিয়ে যাওয়ার কোনো অপশন নেই। প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস রয়েছে। এবার সেই সেলের অ্যাড্রেস অনুযায়ী আমাদের ক্যালকুলেশন হয়, ঠিক আছে? সেলকে এমনি সেন্টার পজিশন করা, মার্জ, এগুলো জানো? না স্যার ওটা ঠিকঠাক জানি না। আচ্ছা, দেখো এই পোর্শনটা তো তোমার এমএস ওয়ার্ডের মতোই, যে বোল্ড করা, ফন্ট সাইজ চেঞ্জ করা, ফন্ট ফন্ট স্টাইল চেঞ্জ করা, তারপর তুমি যদি টেক্সট কালার এগুলো সব মডিফাই করতে চাও, তাহলে এক মিনিট। হ্যাঁ, তো ফন্ট কালার এগুলো যদি সব মডিফাই চেঞ্জ করার থাকে, তাহলে সেগুলো এখানে যেরকম এমএস ওয়ার্ডেও ছিল, এমএস এক্সেলেও আছে। কাট কপি পেস্ট এগুলো সেম। ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে র‍্যাপ টেক্সট এন্ড মার্জ সেন্টার। দেখো, এখানে তোমার কাছে দু রকম ভাবে তুমি যে কোনো কাজ করতে পারো। আজকে তুমি এখানে ধরো কিছু একটা লেখা শুরু করলে, লিখতে লিখতে দেখলে যে তোমার যে সেলের সাইজ সেটা ছাড়িয়ে বেরিয়ে গেছে, হতেই পারে, কারেক্ট? হ্যাঁ স্যার। সেটা যে কোনো সময়ই হতে পারে, তুমি লিখতে শুরু করলে সেলের বাইরে চলে গেল, তো তুমি এন্টার দিলে। এন্টার দিলে লেখাটা এমন ভাবে দেখাচ্ছে যে মনে হচ্ছে চারখানা সেল কভার করে আছে, কারেক্ট? হ্যাঁ স্যার। মনে হচ্ছে চারখানা সেল কভার করে আছে। তাহলে আমি যখন F3, এই যে এই সেলটার অ্যাড্রেস কোথায় দেখাচ্ছে, এইখানে, এই যে এখানে, কারেক্ট? তুমি যে কোনো হ্যাঁ সেলে যখন ক্লিক করবে তার অ্যাড্রেস তোমার এইখানে দেখাবে। তো যখন আমি F3 তে ক্লিক করছি, F3 তে কি কোনো কন্টেন্ট দেখাচ্ছে? কিছু আছে? না। না। ফর্মুলা বারে ফাঁকা, তার মানে কোনো কন্টেন্ট নেই। আচ্ছা, E3, কোনো কন্টেন্ট নেই। D3, এখানেও কোনো কন্টেন্ট নেই। কিন্তু C3, সি থ্রিতে গেলে দেখা যাচ্ছে, হ্যাঁ, পুরো টেক্সটটা C3 এর মধ্যেই দেখাচ্ছে।
কারণ আমি তো লিখেছিলাম C3-তেই, কারেক্ট? হ্যাঁ, আমি তো লিখেছিলাম হ্যাঁ স্যার। C3-তেই, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে লেখাটা C3 ছাড়িয়ে চলে গেছে, এটাতে যে কোনো লোকের দেখে বুঝতে অসুবিধা হচ্ছে যে টেক্সটটা অ্যাকচুয়ালি কোথায় আছে। যতক্ষণ না সে প্রত্যেকটা সেলকে সিলেক্ট করে করে দেখবে, ততক্ষণ অব্দি এটা বোঝা খুব মুশকিল যে তোমার ওই টেক্সটটা এক্স্যাক্টলি কোন সেলে আছে, কারেক্ট? হ্যাঁ তো স্যার। এই প্রবলেমটা, এরকম টাইপের প্রবলেম এক্সেলে খুব কমন, যে লিখতে গিয়ে বেরিয়ে গেল। এবার এটা সলভ করার তোমার কাছে দুটো অপশন। এক হচ্ছে তুমি এই সেলটার উইডথটাকে বাড়াতে পারো, যে সেলটা আছে তার উইডথ বাড়িয়ে দিলে, ঠিক আছে, হাইট নয়, উইডথ বাড়িয়ে দিলে। উইডথ বাড়িয়ে দেওয়ার অপশন কি, তুমি পুরো কলামকে সিলেক্ট করলে, যে কলামে আছে সি, কলামকে সিলেক্ট করার পর দেখো তোমার নর্মালি এক্সেলের যে আইকন প্লাস সাইন, সেটা এইখানে নিয়ে গেলে, মানে সি এর লেফট বর্ডার বা রাইট বর্ডারে নিয়ে গেলে ব্ল্যাক কালারের আইকনে কনভার্ট হচ্ছে, কারেক্ট? হ্যাঁ স্যার। ব্ল্যাক কালারের আইকনে কনভার্ট হচ্ছে, তার মানে এটা এখন অ্যাকশন মোডে আছে। তুমি এই অবস্থায় যদি ক্লিক করে রাইট সাইডে ড্র্যাগ করো, তাহলে পুরো পুরো জিনিসটাই এখানে সেলের মধ্যে চলে এলো, ঠিক আছে, পুরো জিনিসটাই হ্যাঁ, সেলের মধ্যে চলে এলো। তাহলে পুরো জিনিসটা যখন সেলের মধ্যে চলে এলো, তাহলে একটা স্পেসিফিক কলামের লেংথ বেড়ে গেল, মানে উইডথটা বেড়ে গেল। হ্যাঁ, একটা স্পেসিফিক কলামের উইডথ বেড়ে গেল। তাহলে হ্যাঁ স্যার। এটা যেমন একটা সলিউশন, আরেকটা সলিউশন কি, এটা একটা সলিউশন আমরা দেখলাম, সেটা তুমি বুঝলে যে এরকম ভাবে করা যায়। আরেকটা সলিউশন হচ্ছে র্যাপ টেক্সট। আরেকটা সলিউশন হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের কাজ কি, আমরা যখন কোনো ইনভিটেশনে যাই, আমরা গিফটকে কি র্যাপ করি তো, র্যাপিং পেপার দিয়ে। হ্যাঁ স্যার। হুম। সেরকম এই একটা সেলের ভেতরে যত ইনফরমেশন রয়েছে, যা টেক্সট তুমি লিখেছো, সেটাকে যদি আমাকে র্যাপ করে একটা সেলের মধ্যেই রাখতে হয়, মানে সি থ্রি এর বাইরে যাতে না যায়, তাকে যাতে আমি সি3 এর মধ্যেই রাখতে পারি, সেটার জন্য এখানে অপশন হচ্ছে র্যাপ টেক্সট। তো র্যাপ টেক্সটে ক্লিক করলে কি হবে, দেখো এখানে আমি যখন সিলেক্ট করলাম সি3 যার মধ্যে টেক্সট আছে, এবার র্যাপ টেক্সটে ক্লিক করলাম, ও অটোমেটিক্যালি হাইটটা ইনক্রিজ করে নেবে যতটা জায়গা ওর লাগছে টেক্সটটাকে ফিট করাতে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে র্যাপ টেক্সট। মানে এগুলো হচ্ছে এক্সেলের কিছু বেসিক ফাংশনালিটি, যেগুলো তোমাকে জানতেই হবে যখন তুমি ডেটা অ্যানালিসিস করছো, মানে ডেটা অ্যানালিসিস শেখার জন্য এগোচ্ছ, তখন এইগুলো বেসিক কিছু জিনিস তোমাকে জানতে হবে। তো র্যাপ টেক্সট ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরো এই যে সি3-তে যে ইনফরমেশনটা রয়েছে, আমি চাইছি যে এটা সি3 আর ডি3 দুটোকে মিলিয়ে একটা করে দেবো, দুটোকে মার্জ করে দেবো। দুটো সেলকে আমি মার্জ করতেই পারি। দুটো সেলকে মার্জ করলে কটা হ্যাঁ। সেল হবে, একটাই সেল হবে, কারেক্ট? তাহলে তুমি হ্যাঁ আমাকে স্যার। আইডিয়া করে বলো, কতটা তুমি আইডিয়া করতে পারছো দেখি। এই একটা সেল যার অ্যাড্রেস হচ্ছে সি3, এই একটা সেল যার অ্যাড্রেস হচ্ছে ডি3, তাহলে আমি সি3 আর ডি3 কে একসঙ্গে নিয়ে যদি মার্জে ক্লিক করি, তাহলে দুটো মার্জ হয়ে একটা হয়ে যাবে, কারেক্ট? হুম। তাহলে সেই যে দুটো মার্জ হয়ে একটা সেল হচ্ছে, মানে মার্জড সেল, এই মার্জড সেলের অ্যাড্রেস কি হতে পারে? তুমি দুটো সেলকে মার্জ করেছো, একটা হচ্ছে সি3, একটা হচ্ছে ডি3। এবার দুটো সেল মার্জ হয়ে গেলে তো আর দুটো অ্যাড্রেস হবে না, তাই না? তখন তো একটাই একটা অ্যাড্রেস হবে। address, একটা address, হুম। তাহলে এই একটা মার্জ সেলের অ্যাড্রেস কি হবে?
কি হতে পারে? তোমার কাছে দুটোই সেল ছিল, C3 আর D3, তুমি দুটোকে ধরে একটা করে দিয়েছো। তাহলে এই যে এখন একটাই সেল তোমার কাছে থাকবে, আমি এখনো মার্জে ক্লিক করিনি, তোমার কাছে মার্জে ক্লিক করার পর দুটো মার্জ হয়ে গিয়ে একটাই থাকবে। তো কি হতে পারে, সেল আইডিটা কি হতে পারে, সেলের অ্যাড্রেস কি হতে পারে? কি আইডিয়া তোমার? কি হতে পারে? জানি না, হ্যাঁ, জানি না। আরে সেটা একটু ভাবো। মানে তোমার কাছে তো দুটো সেল ছিল, একটা হচ্ছে C3, একটা হচ্ছে D3। এবার দুটো সেলকে যদি মার্জ করা হয় তাহলে তোমার কাছে তো দুটোর বাইরে কোনো অপশন নেই, তাই না? এবার একটা সেলের দুটো হুম, অ্যাড্রেস হতেও পারবে না, তার মানে সেলের অ্যাড্রেসটা হয় C3 হবে, না হলে D3 হবে, তাই না? একদম। হয় C3 হবে, কারণ তোমার কাছে দুটোই অপশন আছে, C3 আর D3। মার্জ করলে তোমার ইদার C3 হবে, না হলে D3 হবে। এবার মার্জে ক্লিক করি, এবার দেখো সেলের অ্যাড্রেস কি, সেলের অ্যাড্রেস কত? C3। C3। এবার কেন D3 হলো না? কারণ এখানে এক্সেলে ম্যাটার করে, আমি এটাকে আবার আনমার্জ করে দিচ্ছি। এক্সেলে ম্যাটার করে তুমি কোন সেলটাকে দিয়ে স্টার্ট করে সেকেন্ড সেলে গেছো, বোঝা গেল? তুমি যদি D3 দিয়ে স্টার্ট করে C3 তে যেতে, এরকম ভাবে D3 থেকে C3 তে যেতে, তাহলে মার্চ করলে কিন্তু C3 হবে, কারণ ওটা হচ্ছে কম, এটা হচ্ছে কম। D3 থেকে C3 কম, তো ডি পরে আসে, সি আগে আসে। হুম, হুম, এরকম যদি আমি ধরো লাস্টের দিক থেকে টি থেকে এন এই পর্যন্ত মার্জ করি, তাহলে ওর অ্যাড্রেস N3, কারণ যেটা কম সেটাই এখানে অ্যাকসেপ্ট হয়, বোঝা গেল? তাহলে সেলের অ্যাড্রেস তোমাকে হুম, যদি কখনো একদম। মার্জ করতে হয়, কিভাবে বুঝবে? চোখ কান বন্ধ করে একদম যেটা হচ্ছে তোমার ছোট ভ্যালু সেটাই হবে, কারণ সি ডি এর থেকে ছোট। হুম, ক্লিয়ার? ওকে। তো এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অলরেডি এখানে আমরা কিছু ইনফরমেশন নিচ্ছি, ঠিক আছে? তো র্যাপ আর মার্জ ক্লিয়ার হলো, এবার আমরা কিছু ইনফরমেশন নিচ্ছি। যেমন ধরো স্টুডেন্টের নেম, ফিজিক্সের মার্কস, কেমিস্ট্রির মার্কস আর ম্যাথ। এগুলোকে চারটেকে একসঙ্গে সিলেক্ট করে যদি আমি সেন্টারে ক্লিক করি, তাহলে চারটে সেলের ইনফরমেশন সেন্টার পজিশন হয়ে যাবে, কারেক্ট? চারটেকে সিলেক্ট করে একদম। একসঙ্গে যদি আমি সেন্টারে ক্লিক করি তাহলে সেন্টার হয়ে যাবে। আর যদি তুমি পুরো সেলকে সেন্টার অ্যালাইন করতে চাও, তাহলে 1 আর A এর মাঝখানে দেখো একটা অপশন রয়েছে, সব একদম কর্নারে, 1 আর A এর ডায়াগোনালি দেখো এখানে একটা অপশন আছে, যেটায় ক্লিক করলে একদম। পুরো সেল সিলেক্ট হয়ে যায়, মানে পুরো এই যে শিট 1, নিচে শিটের নাম দেখাচ্ছে শিট 1, ঠিক আছে? শিট 1টা পুরো সিলেক্ট হয়ে যায়। এবার যদি তুমি সেন্টারে ক্লিক করো,
তাহলে পুরো শিটে যত কন্টেন্ট যেখানে এরপর থেকে তুমি লিখবে, যে কোনো সেলে র্যান্ডম কিছু লিখে দেখো, সব সেন্টার অ্যালাইন হয়ে আছে, তাই না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে পুরো সেলকে সিলেক্ট করে নেওয়া, মানে পুরো ওয়ার্কশিটকে। এবার আমি কয়েকটা ইনফরমেশন নিচ্ছি। ধরো স্টুডেন্ট নেম হচ্ছে এ, স্টুডেন্ট নেম বি। স্টুডেন্ট এ ফিজিক্সে পেয়েছে ধরো 65, কেমিস্ট্রিতে পেয়েছে 78, ম্যাথসে পেয়েছে 85। আর যে বি, সে ধরো ফিজিক্সে পেয়েছে 49, কেমিস্ট্রিতে পেয়েছে 63, আর ম্যাথসে পেয়েছে 75। তাহলে এবার এখানে আমি বলছি টোটাল। এবার তাহলে আমাকে তুমি বলো, তুমি যতটুকু এর আগে এক্সেল করেছো সেই আইডিয়াতে, আমি এই যে স্টুডেন্ট এর এই তিনখানা সাবজেক্টের টোটাল কিভাবে বার করব? এই যে স্টুডেন্ট এ, তার এই যে তিনখানা সাবজেক্ট, এই তিনখানা সাবজেক্টের টোটাল আমি কিভাবে বার করতে পারি এক্সেলে? তুমি যেটা জানো সেটাই বলবে। স্যার প্রথমে ইকুয়ালস টু দিয়ে সাম লিখতে হবে, ফর্মুলা বারে গিয়ে তারপরে লিখবো তো? তারপরে ফর্মুলাতে গিয়ে লিখবো। হ্যাঁ স্যার, আচ্ছা, ইকুয়াল টু দিলাম, তারপর সাম লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট কি কি করব বললাম? ইকুয়ালস টু পরে সাম, আচ্ছা, ইকুয়ালস সাম। টু পরে সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, মানে তুমি হ্যাঁ। ফাংশন দিয়ে করার কথা বলছো, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। এবার এর ভেতরে কি লিখবো? তারপরে যে ফার্স্ট যে সাবজেক্টটা আছে হুম, ওই নাম্বারটা সিলেক্ট করতে হবে। মানে এটা সিলেক্ট হ্যাঁ, করলাম, তারপর তারপরে স্যার কোলন আছে, তারপরে ম্যাথের এটাকে নাম্বারটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, কোলন দিয়ে ম্যাথের নাম্বারটা সিলেক্ট করলাম, দিয়ে এন্টার। তাহলে আমার টোটাল বেরোলো, তাই হ্যাঁ তো? স্যার। আচ্ছা, এই সেম টোটালটাই হুম, যদি আমি ফাংশন ছাড়া করি, হুম। তাহলে কিভাবে করব? তুমি এটা করেছো, একদম ঠিকই করেছো, অটোসাম। তুমি অটোসাম দিয়ে করলে। এটা যে ফাংশনটা, এই ফাংশনটা এখানে শর্টকাটে দেখো স্ক্রিনের এইখানে থাকে আমাদের, অটোসাম। অটোসামে ক্লিক করলে এই জিনিসটাই হয়। আচ্ছা, এবার আমাকে তুমি বলো যে পরের জনেরটার ক্ষেত্রে স্টুডেন্ট বি, আমি যদি উইদাউট ফাংশন ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি করব? কি অপশন আমাদের? উইদাউট ফাংশন মানে তোমাকে ফর্মুলা লিখতে হবে। এবার তিনটে নাম্বারকে সাম করার ফর্মুলা কি হতে পারে? তোমার কাছে তিনটে নাম্বার রয়েছে, সেই তিনটে নাম্বারে সাম করার ফর্মুলা কি হতে পারে? ওই তিনটে নাম্বারকে যোগ করতে হবে। কিভাবে লিখবো? যা লিখতে হবে সেটা তো ফর্মুলা বারেই যে লিখতে হবে এটুকু আমরা জানি সবাই। আমার কোয়েশ্চেন হচ্ছে কি লিখতে হবে। আমি ফর্মুলা বারে গিয়ে গেলাম, কি দিয়ে স্টার্ট করব? কি দিয়ে স্টার্ট করব? ইকুয়ালস টু দিয়ে কারেক্ট। করতে হবে। এক্সেলে এটা হচ্ছে নিয়ম, যে যখনই তুমি কোনো ফর্মুলা লিখবে, সেটা সবসময় ইকুয়াল টু দিয়ে স্টার্ট হবে। ইকুয়াল টু ছাড়া কিছু লিখতে গেলে সেটা রান করবে না, মানে ফর্মুলাটা ভ্যালিড নয়। কারেক্ট? তো আমি ইকুয়াল টু দিলাম, দিয়ে এবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম।
ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমি সিলেক্ট করছি সেলকে D7 প্লাস E7 প্লাস F7 দিয়ে এন্টার দিলাম, সেম ক্যালকুলেশন হলো। এটা আমরা ফর্মুলা দিয়ে করলাম, এটা ফর্মুলা ছাড়া করলাম, কারেক্ট? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর ধরো তিনটে সাবজেক্ট নিয়েছি আমরা, মানে এখানে টোটাল মার্কস কত? 300। তিনটে সাবজেক্ট নিয়েছি মানে এখানে টোটাল মার্কস হ্যাঁ কত? স্যার, 300, হ্যাঁ তাই তো? তাহলে আমরা যদি এর পরের সেলে, আমি সেলের লেন্থটাকে একটু বাড়িয়ে নিলাম, কারণ না হলে যেটাই লিখবো সেটা বাউন্ডারির বাইরে চলে যাবে। পার্সেন্টেজ, এবার আমাকে ক্যালকুলেট করতে হবে এই যে স্টুডেন্ট এ আউট অফ 300 228 পেয়েছে, কারেক্ট? হ্যাঁ স্যার। আউট অফ 300 228 পেয়েছে, তাহলে এটা কত পার্সেন্ট? আউট অফ 300 228 পাওয়া মানে এটা কত পার্সেন্ট? এটা আমাকে জানতে হবে। তাহলে সেটা জানতে গেলে আমার পার্সেন্টেজ বের করার ফর্মুলা কি, বা এমনি নর্মালি আমরা ম্যাথসে পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করি? আমরা যতগুলো সাবজেক্ট থাকে মানে টোটাল টোটাল যে নাম্বারটা হয়, আর টোটাল নাম্বার তো আমাদের কাছে মানে রয়েছে। ওখানে তিনটে সব। হ্যাঁ স্যার, ওই হচ্ছে মানে যতগুলো নাম্বার থাকে তত দিয়ে ডিভাইড করতে হয়। ওটা তো অ্যাভারেজ, টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্ট করলে তো অ্যাভারেজ বেরোবে। আমার তো অ্যাভারেজ না, পার্সেন্টেজ দরকার। হ্যাঁ, তাতে 100 গুণ করতে হয়। হ্যাঁ, তুমি আমাকে বলো একবার। পার্সেন্টেজ বের করতে হলে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, 100 দিয়ে তো গুণ করব, ডিভাইড কি দিয়ে করব আর কাকে করব? তো ওই টোটাল নাম্বারটা রয়েছে, এখানে হচ্ছে 228 আছে, হ্যাঁ, 228 ডিভাইডেড বাই 3 হবে ইন্টু 100% হবে। ডিভাইডেড বাই 3, 3 হ্যাঁ বলছো? স্যার, তিনটে সাবজেক্ট। টোটাল ডিভাইডেড বাই 3 করলে তো আমার এভারেজ ক্যালকুলেট হয়ে যাবে। এভারেজের পার্সেন্টেজ আমি তো বের করছি না, আমার তো ইন্ডিভিজুয়ালি এ কত পার্সেন্ট পেয়েছে, বি কত পার্সেন্ট পেয়েছে। তুমি এটা বলছো ওটা তো এভারেজের পার্সেন্টেজ, এভারেজ আমি কেন বার করব? নর্মাল পার্সেন্টেজের কি ফর্মুলা? যেমন তোমাদের দেখবে মার্কশিটের পিছনে, ইউনিভার্সিটির যে মার্কশিট আছে তার পিছনে দেখবে অ্যাভারেজের ফর্মুলাও লেখা থাকে। অ্যাভারেজের ফর্মুলা এমনি আমরা তো স্কুল কলেজে ম্যাথসে করেও এসেছি। আমি সেই অ্যাভারেজের এমনি ম্যাথসের ফর্মুলাটাই জানতে চাইছি, যে আমি অ্যাভারেজটা ক্যালকুলেট করবো কি করে। এই সরি, পার্সেন্টেজ, সরি অ্যাভারেজ না, পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করবো কি করে? টোটাল মার্কস ডিভাইডেড বাই এই টোটাল অবটেন মার্কস, অবটেন মার্কস মানে হচ্ছে এ যেটা পেয়েছে, ডিভাইডেড বাই টোটাল মার্কস ইন্টু 100, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ অবটেন মার্কস ডিভাইডেড বাই টোটাল মার্কস ইন্টু 100। তুমি ডিভাইডেড বাই 3 করছিলে, ওটা তো অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে। আমার তো অ্যাভারেজ দরকার নেই, আমার দরকার হচ্ছে পার্সেন্টেজ। তাহলে আমি ফর্মুলাতে কি লিখবো? ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে কি লিখবো?
ওই টোটাল মার্কস মানে 228 থেকে সিলেক্ট করতে হবে। মানে G6 ডিভাইডেড বাই 300 বাইরে হুম, মাল্টিপ্লাইড বাই 100, সরি, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই 100, তাই তো? হুম, হুম, 76%। এবার দেখো এই ফর্মুলাটা যেমন এরকম ভাবেও লেখা যায়, ঠিক আছে, অন্যভাবেও কিন্তু লেখা যায়। তুমি যদি ভাবো যে টোটাল আমার মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে, ঠিক আছে, মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। এবার অনেক সময় কি হয়, হুম, হুম, আর ডিভাইড করছি আমরা 3 দিয়ে, এই 300 দিয়ে, তো এটার এমনি ডেসিমালও হয়, হুম, G6 মাল্টিপ্লাইড বাই 0.33, সেটা করলেও সেমই আসে। বাট ওইভাবে কখনো ক্যালকুলেট করবে না, ডাইরেক্ট যেটা ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করবে। তাতে হলো 76। এবার হুম, এটা না হয় একটা স্টুডেন্টের ক্ষেত্রে, আমাদের কাছে আরো একটা স্টুডেন্ট আছে। আজকে যদি এখানে 10খানা স্টুডেন্ট থাকে, 10খানা স্টুডেন্টের মার্কস থাকে, তাহলে কি আমি প্রত্যেকের ক্ষেত্রে ফর্মুলা লিখবো বসে বসে? না, না কারণ স্যার। তাতে আমার টাইম ওয়েস্ট হবে। আর এক্সেল আমি ইউজ হুম, করছি তার মানেই হচ্ছে আমি একবার খেটে ফর্মুলাটা লিখবো, বাকি টাইম সেই হুম, ফর্মুলাটাকে আমি ইউজ করব। কিভাবে ইউজ করব? যে সেলে ফর্মুলা লিখে অ্যান্সার ক্যালকুলেট করা আছে, সেই সেলটা সিলেক্ট করার পর দেখো তার ডান দিকের নিচে একটা স্কোয়ার সিম্বল আছে ছোট করে। এক্সেলে তো গ্রিন কালারের বর্ডার দেখায়, সেখানে দেখো গ্রিন কালারের একটা ছোট হুম, স্কোয়ার ডট আছে, আছে? আছে স্যার। সেটার উপর তুমি যদি কার্সার নিয়ে যাও, দেখো কার্সারটা আবার নর্মাল হোয়াইট কার্সারের জায়গায় ছোট ব্ল্যাক কালারের কার্সার হয়ে যায়। হুম, এবার তুমি যদি ক্লিক করে ওকে ড্র্যাগ করো নিচের দিকে যে কটা সেল পর্যন্ত চাইছো, তাতে কি হবে, সেম ফর্মুলাটা দেখো কপি পেস্ট হয়ে যাবে। সেম ফর্মুলা যে কপি পেস্ট হয়েছে সেটার কিভাবে বুঝবে দেখো, যেখানে 76 সেখানে আমার ক্যালকুলেশন হয়েছে G6 ডিভাইডেড বাই 300 ইন্টু 100, কারেক্ট? হুম, হুম, পরেরটাতে আমার চেঞ্জ হয়ে যাওয়ার কথা কি G7, হুম, দেখো G7 ডিভাইডেড বাই 300 ইন্টু 100। তারপরের গুলো জিরো কেন এসছে? ফর্মুলা অ্যাপ্লাই হয়ে আছে, কিন্তু প্রত্যেকটাতে দেখো রো কাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। জিরো আসছে তার হুম, কারণ হচ্ছে না ওর কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এর ইনফরমেশন আছে, না টোটালের ইনফরমেশন আছে, তাই ও জিরো দেখাচ্ছে। এখন যদি হুম, তুমি এখানে ইনফরমেশন দিয়ে দাও, তাহলে ও ক্যালকুলেট করে দেখিয়ে দেবে, কারেক্ট? হুম, হুম, এটা বোঝা গেল। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডেসিমেলের পর আমরা সাধারণত কটা ডিজিট অ্যালাউ করি? দুটো। ডেসিমেলের পর দুটো, এখানে এসছে 7টা, তাহলে হুম, আমাকে কমাতে হবে। কিন্তু আমি হুম, কমাতে হবে মানে আমি তো নিজে ডিলিট করে দিতে পারবো না, কারণ এটা তো, এই হুম, নাম্বারটা না। তো আমি নিজে লিখিনি, এটা ক্যালকুলেশনে এসছে, ক্যালকুলেটিভ হুম, নাম্বার। এইখানে দেখো মেনুতে, হোম মেনুর আন্ডারে নাম্বার প্যানে, এখানে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল, আর একটা হচ্ছে ডিক্রিজ ডেসিমাল, দেখতে হুম, পাচ্ছ? হ্যাঁ স্যার। আমাদেরকে কি করতে হবে, ডিক্রিজ ডেসিমালে ক্লিক করতে হবে। একবার ক্লিক করবে দেখবে একটা ডেসিমাল নাম্বার কমেছে। এরকম ক্লিক করে 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 তোমাকে 2 ডিজিটে এনে ছেড়ে দিতে হবে। বোঝা গেল? হয়েছে, হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আর নর্মালি আরো কিছু কিছু যে অপশন আছে, ধরো এইটুকু নাম্বার বা এইটুকু এরিয়া আছে যেখানটুকুতে ইনফরমেশন আছে, সেগুলোকে আমি বর্ডার দেব।
তো এইখানে সিলেক্ট করার পর ক্লিক করলে অল বর্ডার আছে, থিক আউটসাইড বর্ডার আছে, এগুলো বর্ডারের ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল। ঠিক আছে, তো এখানে এমন আমি ধরো সি দিলে, যদি স্টুডেন্টের মার্কস দিই, ও এখানে ক্যালকুলেট করতে পারেনি। কেন? কারণ টোটালের ফর্মুলাটা এখানে ড্র্যাগ করে দেওয়া নেই। তাহলে আমি যদি এখন টোটালের ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিই, তাহলে দেখো ও ক্যালকুলেট করে নিয়েছে। আর প্রত্যেকটা সেলে এখানে আমি ডেসিমাল ডিক্রিজ একটা সেলে করেছিলাম, কিন্তু পরের সেলগুলোতে তো করিনি, কিন্তু ক্যালকুলেশনের জন্য তো আসতেই পারে। তাহলে এখানে হুম, প্রত্যেকটা সেলে আমাকে ডেসিমাল ডিক্রিজটাকে সিলেক্ট করে রাখতে হবে, যে আমি দুটো ডিজিট পর্যন্ত ডেসিমালি অ্যালাউ করব। দেখো বাই ডিফল্ট এখানে পয়েন্ট, যে যাদের ডেসিমাল হয়নি তাদের 0.00 অ্যাড হয়ে গেছে, আর বাকি জায়গাগুলোতে 0.00 আছে। তার মানে এখানে ক্যালকুলেশনে যাই বেরোক না কেন, ও ডেসিমালের পর দুটো ডিজিট পর্যন্তই অ্যালাউ করবে। তো তুমি এখানে যাই ডেটা এন্ট্রি করো না কেন, সেগুলো এখানে ক্যালকুলেশন হতে থাকবে। ধরো ডি তে আমি দিলাম 30, ধরো এর মার্কস খারাপ, 34, 40, দেখো টোটাল ক্যালকুলেট হয়ে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আজকে আমি তোমাকে এর থেকে বেশি দেখাবো না, আজকে যেহেতু ডে 1। ঠিক আছে, তো আমি তোমাকে একটা অ্যাসাইনমেন্ট হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি। ঠিক আছে, সেই অ্যাসাইনমেন্টটা সেম এই ফর্মুলা অ্যাপ্লাই করেই তোমাকে করতে হবে। এরকম ড্র্যাগ করে নেবে, আর যা যা ক্যালকুলেশন করার দরকার সেটা তুমি করবে। ঠিক আছে, তুমি কি ল্যাপটপে করবে না ঠিক আছে, অন্য কিছুতে? আমি কি ল্যাপটপেই করবো? ওকে, তো আমি তোমাকে সেটা লিখে দিচ্ছি, দাঁড়াও এখনই লিখে দিচ্ছি। এইটা তুমি আগে প্র্যাকটিস করে তোমার হয়ে গেলে তুমি আমাকে একটা ফটো তুলে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে ক্যালকুলেট দ্য সিম্পল। আমরা যে ম্যাথসে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতাম, প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম ডিভাইডেড বাই 100 ফর্মুলা দিয়ে, কারেক্ট? তো তুমিও এখানে সিম্পল হুম, ইন্টারেস্ট ক্যালকুলেট করবে। একটা সেলের নাম দেবে প্রিন্সিপাল, একটা সেলের নাম দেবে রেট ইন্টারেস্ট বা রেট অফ ইন্টারেস্ট, বা শুধু আর, পি আর, আরেকটাতে দিলে টি, তারপরেরটাতে দিলে সিম্পল ইন্টারেস্ট মানে এসআই। তো তুমি এখানে তিনটে সেলে ইনফরমেশন দেবে, পি আর টি তে। এসআই তে তোমার ওই ক্যালকুলেশনটা হবে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, পি হ্যাঁ, ইন্টু আর ইন্টু টি বাই 100। তোমাকে কি করতে হবে, সিম্পল ইন্টারেস্টে যে ফর্মুলাটা হচ্ছে সেটাকে তুমি ড্র্যাগ করে অন্তত 3-4টে সেল অবধি রাখবে। তারপরে তুমি এখানে মাল্টিপল ভ্যালু প্লেস করবে, আর ও ওখানে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা হয়ে গেলে আমাকে তুমি ফটো তুলে পাঠাবে। সেটাতে এরকম একটা বর্ডার দিয়ে নেবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, আগে এইটা দিয়ে স্টার্ট হোক, কারণ আস্তে আস্তে এক্সেলটা আমাদেরকে কয়েকদিন একটু টাইম লাগবে। এক্সেলটা আগে একটু ফ্লো, মানে একটু ভালো মতো ক্যাপচার করে নিয়ে দেন আমাদেরকে পাওয়ার বিআইতে ঢুকতে হবে। মানে এক্সেলে এই ফর্মুলা ক্যালকুলেশন, তারপরে করতে হবে পিভট টেবিল, তারপরে আমরা ঢুকবো গিয়ে পাওয়ার বিআইতে। ঠিক আছে, ওকে। ঠিক আছে পাওয়ার স্যার। বিআই ইনস্টল কিভাবে করবে সেগুলো আমি সব তোমাকে নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। তোমার ল্যাপটপে পাওয়ার বিআইটা ইনস্টল হয়ে থাকবে, তাহলে আমরা যখন স্টার্ট করব তখন আর ইনস্টলেশনে টাইম যাবে না।
ঠিক আছে? আমি নেক্সট ক্লাসের স্কেডিউলটা ঠিক আমি আছে আজকে ইভিনিং এর মধ্যে তোমাকে আমি ওভারঅল স্কেডিউল দেখে আমি তোমাকে ফাইনাল স্কেডিউলটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে ওকে ওকে। ঠিক ঠিক আছে রেকর্ডিং তোমার কাছে চলে যাবে। ঠিক আছে